জীবনে শুরু থেকে শেষ অবধি বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু কেবলমাত্র বিশেষ কিছু মানুষের সাথে স্থাপিত হয় সম্পর্ক, কিছু অন্যরকম সম্পর্ক। সেই সম্পর্কের টান কখনো কখনো এমন হয় যে মানুষ তার সর্বস্ব হারাতেও দ্বিধাবোধ করে না। কিছু এমন টান যা মৃত্যু অবধি টলাতে পারে না। আজ চন্দ্রালোকের কথায় আমরা শোনাতে চলেছি এমনই এক সম্পর্কের কথা যা কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক নামে পরিচিত, অর্থাৎ মাতৃত্বের সম্পর্ক। না, এখানে আর নয়, আসুন আসল গল্পটা তবে শোনা যাক। শুরু হচ্ছে আজকের গল্প মামিমা। লেখক কার্তিক মজুমদার, নির্দেশনায় সুদেশনা, আবহবে সুপ্রিয় দাস, কণ্ঠে সুপ্রিয় দাস, সুদেশনা ও জুবি, এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ে গৌরব বোস। না না, ভূত বলতে যা বোঝায় তা আমি দেখিনি, তবে যা দেখেছি তা অদ্ভুত ব্যাপার। সে অবশ্য আজকের কথা নয়, বহুকাল আগের কথা। ডাক বাংলোর বারান্দায় বসে আমরা কয়েকজন গল্প করছি। রাত প্রায় 10টা বাজে। মফস্বল শহর, এর মধ্যে আশেপাশের সব আওয়াজই প্রায় থেমে গেছে। আধো অন্ধকারে মশাদের ক্ষীণ গুঞ্জন আর দমকা হাওয়ার একটু শব্দের আভাস ছাড়া আর কিছু ছিল না। একটা সিগারেট ধরিয়ে অনিমেষবাবু আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, আপনি আত্মা মানেন? জানেন মানুষের আত্মার কোনো ক্ষয় নেই। মৃত্যুর পরে দেহ তাকে বিদায় দিলেও বহুদিনের টানে সবাইকে ছেড়ে সে দূরে চলে যেতে পারে না। অবশ্য অবশ্য আমরা তা ঠিক প্রত্যক্ষ করতে পারি না। আমি বললাম, অনিমেষবাবু, ও সম্বন্ধে আমার কোনো ধারণা বা কৌতূহল নেই। দেহের বাইরে তার কোনো অস্তিত্ব থাকতে পারে বলে আমার মনে হয় না। আমারও মনে হতো না, কিন্তু বার কয়েক কিছু বিচিত্র ঘটনা আমি চোখে দেখেছি তো, তাতেই আমার এই ধারণা জন্মেছে। আমার যে প্রথম অভিজ্ঞতা তা আমার শৈশবের। আমার ছেলেবেলার যে ঘটনার কথা আমি বলছি, তখন আমি স্কুলে পড়ি। বাবা তখন বরিশাল শহরে কাজ করতেন। ওখানেই আমাদের ছেলেবেলা কেটেছিল। পূর্ববঙ্গের বড় বড় নদীগুলি আপনারা দেখেছেন কিনা জানি না, এখন তো সেখানে যাওয়ার পথ বন্ধ। সে নদীগুলি বর্ষাকালে ফুলে ফেঁপে বিরাট হয়ে যায়। ওইসব নদী থাকার ফলে ওদের সে এত পাকা মাঝি হয়, আর ছেলেমেয়েরা জলে পোকার মতো সাঁতার কাটে। আমিও ছেলেবেলায় ওখানে থাকতাম বলে পাকা সাঁতারু হয়ে গিয়েছিলাম। আমাদের গেমস মাস্টার ছিলেন হরেন বাবু। তিনি আমাদের বিকেলে সাঁতার ও ড্রাইভিং শিখাতেন। বাবার চাকরিতে বদলি হওয়ার দরুন একবার বছর দেড়েকের মতো আমাকে খুলনায় মামার বাড়িতে থাকতে হয়েছিল। বাবার ইচ্ছে ছিল ওখানেই আমি আমার স্কুলের পড়াটা শেষ করি, কারণ বেশি বদলি হওয়ার ঠেলায় আমার পড়াশোনার দিকে তিনি নজর দিতে পারছিলেন না। কিন্তু মামার বাড়িতে রেখেও বাবা নিশ্চিন্ত হতে পারলেন না। একবার তিনি গিয়ে দেখলেন যে মামার বাড়ির দুধে ভাতে আর আমার ইহকালটা ঝরে ঝরে হয়েছে। তার প্রধান কারণটি হলেন আমার মামিমা। তার ছেলেপিলে ছিল না। আমাকে তিনি একবেলে ভাগ্নের আদর আর একবেলে মায়ের স্নেহ বিতরণ করেছিলেন। আমার সৌভাগ্য থেকে অনেকেই তাকে ভাগ্নে কখনো আপন হয় না এই রকম জ্ঞান দান করেছিলেন, কিন্তু মামিমাকে টলাতে পারেননি। কিন্তু বাবার কাছে শেষকালে তাকে হার মানতে হয়েছিল। বাবা দীর্ঘদিন বাদে এসে দেখলেন আমার চেহারা গোলগাল গোলাপের মতো হয়েছে, রং ফর্সা হয়েছে, ভাত পাতে 5-6টা আম নির্বিকারে শেষ করেছি, আর সন্ধেবেলা
পড়বার সময় ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি। তখন এক রাত্রে দুশ্চিন্তা ও অনিদ্রার পর পরের দিন সকালে তিনি মামাকে বললেন, খোকাকে আমি সঙ্গে করে নিয়ে যাব এইবার। মামার যে তাতে খুব আপত্তি ছিল তা নয়, কিন্তু মামিমার কথা ভেবে তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন। কেন, ওরা তো ভালোই পড়াশোনা হচ্ছিল এখানে, তাছাড়া চেহারাটাও এখান থেকে বেশ ফিরেছে। বাবার অভিজ্ঞ চোখ বুঝে নিয়েছিল যে মামার কথার শেষ অংশটা সত্য আর প্রথম অংশটা মিথ্যে। তাই তিনি সে কথার ধার দিয়েও গেলেন না। বাবার ওখানে থেকেই এখনো পড়াশোনা করবে। বরিশাল থেকে আমি শিগগির বদলিও হচ্ছি না এখন। আর ওখানে স্কুলে পড়াশোনা ভালোই হয়। সেকালে বাড়ির বউদের সব ব্যাপারে কথা বলার বা মতামত দেওয়ার রেওয়াজ ছিল না। ভাত খাবার সময় বড়জোর দু চারটি কথাবার্তা হতো। তাছাড়া বাবা ছিলেন ভারী রাশভারী মানুষ। খাওয়া দাওয়ার পরে তিনি যখন মামিমার কথা না বলে দিলেন, তখন তিনি চোখে কাপড় দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, খোকাকে আপনি নিয়ে যান খুঁজছে মশাই, কিন্তু আর কখনো আমার কাছে নিয়ে আসবেন না। ওকে দেখলে আমি বুক ফেটে মরে যাব। বাবা কম কথার লোক। তিনি অন্যদিকে চেয়ে নিঃশব্দে গোঁফে হাত বুলাতে লাগলেন। কোনো উত্তরও দিলেন না। আমি তখন ছোট হলেও মোটামুটি এটা বুঝতে পেরেছিলাম যে আমাকে চলে যেতে হবে। আমি রান্নাঘরে মামিমার গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বললাম, মামিমা, আমি কিছুতেই যাব না। তুমি বাবাকে চলে যেতে বলো, নয়তো তুমি বাবার সঙ্গে চলো। তা না হলে আমাকে কোথাও লুকিয়ে রাখো। রান্নাঘরে রাঁধুনি বামুনি রান্না করছিল। সে আমার কথায় মুচকি হাসল, আর মামিমা হেসে উঠল খিলখিল করে। সে হাসি আর থামতে চায় না। হাসতে হাসতে তার মুখ লাল হয়ে উঠল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, তাও হাসি থামে না। পরে বড় হয়ে বুঝলাম যে ও হাসিটা এক ধরনের কান্না। সেদিন সারাদিনের মধ্যে মামিমার আর দেখা পেলাম না। সমস্ত দিনই তিনি চোখের আড়ালে রইলেন। রওনা হওয়ার সময় পর্যন্ত তাকে দেখতে পেলাম না আর। সন্ধ্যেবেলায় ঘোড়ার গাড়িতে করে স্টেশন রওনা হলাম। মালপত্র উঠতে লাগলো। বাবা আর মামার সঙ্গে চাকরি বাকরি নিয়ে নানা কথাবার্তা হলো। মামিমা কাছে পিঠেও এলো না। তারপর এক সময় গাড়ি ছেড়ে দিল। অনিমেষবাবু কথা থামিয়ে এবারে একটা সিগারেট ধরালেন। এপাশ থেকে রমাপতি জিজ্ঞাসা করলো, এরপর আর মামিমার সঙ্গে আপনার দেখা হয়নি? হয়েছিল, একবারই শুধু দেখা হয়েছিল। এরপরে সেই কথাই আমি বলছি। অনিমেষবাবু অন্ধকারে একটা মশা মারলেন। তারপর পাটা ভাঁজ করে চেয়ারে আরাম করে বসে বলতে শুরু করলেন। স্কুলে ভর্তি হয়ে আবার আমার নতুন জীবন শুরু হলো। প্রথম প্রথম মামাবাড়ির জন্য খুব মন খারাপ হতো। দু একবার পোস্ট কার্ডে মামিকে চিঠিও লিখেছিলাম, কিন্তু তার কোনো উত্তর আর আসেনি। তারপর এক সময় সবকিছু ভুলে খেলাধুলা ও স্কুল নিয়ে মেতে উঠলাম। অনিমেষবাবু অন্ধকারের দিকে একবার চাইলেন। বোধহয় পুরনো দিনগুলির কথা একবার মনে করে নিলেন। তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে বলতে লাগলেন, আগেই বলেছিলাম আমি বরিশালে থাকার সময় সাঁতার কেটে কেটে পাকা সাঁতারু হয়েছিলাম। আমাদের সাঁতারের ক্লাবে নিয়মিত তালিম নিতে হতো ড্রিল মাস্টারের থেকে, কারণ প্রতি বছর জেলায় সাঁতার ও ডাইভিংয়ের বেশ জোরালো কম্পিটিশন হতো। কলকাতার মতো এ ক্লাস ডাইভিং পুল মফস্বল শহরে তৈরি করা সম্ভব নয়।
তবুও যতখানি সম্ভব কাজ চালানোর মতো ডাইভিংয়ের ব্যবস্থা করা হতো নদীর পাড়ে। নিচেই অগাধ জল। আমরা হুকুম মতো নীল রঙের জাঙিয়া পরে কখনো হাঁসের মতো সাঁতার কাটতাম, আবার কখনো ডিগবাজিকে ডাইভিং অভ্যাস করতাম। ড্রিল মাস্টার চিৎকার করে আমাদের ঠিক মতো তালিম দিতেন। ভুল করলে মারধরও দিতেন, কোনো কসুর রাখতেন না। তার জ্ঞান জব ছিল কিভাবে ওই ট্রফিটা আমাদের ক্লাবের হাতে আসতে পারে। আমার স্পষ্ট মনে আছে, ওই রকম একটা প্র্যাকটিসের দিনে আমরা সবাই জাঙিয়া পড়ে লাফালাফি করে হালকা এক্সারসাইজ করছিলাম। একটু বাদেই আমাদের ডাইভিং প্র্যাকটিস শুরু হবে। ড্রিল মাস্টার হুইসেল দিলেন। উঁচু ডাইভিং বোর্ডে দাঁড়িয়ে আমিও তখন সমস্ত স্নায়ু শক্ত করে ঝাঁপ দেব বলে তৈরি হলাম, কিন্তু হাত তুলে ঝাঁপ দিতে গিয়েই সঙ্গে সঙ্গে চমকে গিয়ে আমি পেছনে এলাম। তারপরে আমি অনুভব করলাম আমার হাত পা ঠক ঠক করে কাঁপছে। ড্রিল মাস্টার হোয়াটস দ্যাট বলে চিৎকার করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তারপরে বাংলায় কয়েকটা গালাগালিও দিলেন। তখনই আবার চোখ পাকিয়ে হাত তুলে দ্বিতীয়বার উনি হুইসেল বাজালেন, কিন্তু তখনও আমার কোনো চাঞ্চল্য নেই। আমি ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টিতে চেয়ে আছি। এবারে ড্রিল মাস্টারের খটকা লাগলো। গালাগালার এক প্রস্তুত দিলেন বটে, কিন্তু আমার হাব ভাব দেখে ঘাবড়ে গেলেন। আমি যে ক্লাস 7-এর অনিমেষ মুখার্জি, যে চিংড়ি মাছের মতো তিরিক করে ডাইভ মারি ঘন্টার পর ঘন্টা, সে হাওয়ার মতো সামনের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। দূরে সব ছেলেরাও আমাকে দেখে অবাক হয়ে গেছে। এরপরে ড্রিল মাস্টার সোজা গটগট করে উপরে এসে আমার হাত চেপে ধরতেই আমি কি যেন একটা অসংলগ্নতাকে বলে অজ্ঞান হয়ে গেলাম। আমি হয়তো জলেই পড়ে যেতাম, কিন্তু সে তার মোটা চওড়া হাত দিয়ে আমাকে শক্ত করে ধরে ফেললেন। ড্রিল মাস্টার আমাকে শক্ত করে ধরেছেন সেটুকু আমার মনে আছে। তারপরে আর কিচ্ছু মনে নেই আমার। আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন হঠাৎ ও অবস্থায়? ভয় পেয়েছিলেন? সবটা শুনুন, বলছি। আমাকে অজ্ঞান হয়ে যেতে দেখে ড্রিল মাস্টার আর জনা তিনেক ছেলে আমাকে ধরাধরি করে নিচে নিয়ে এলো। কাছেই হরি ডাক্তারের ডিসপেন্সারি। 2-3 জন ছুটলো ডাক্তার ডাকতে। শুনেছিলাম আমার নাকি কয়েক ঘন্টা কোনো হোশই আসেনি। ড্রিল মাস্টার ছেলেদের বললেন ডাইভ দেওয়া এখন কিছুক্ষণ বন্ধ থাক। তারপর ভ্রু কুঁচকে খানিকক্ষণ কি যেন চিন্তা করলেন। ছেলেরা দেখলো, এরপরেই তিনি জামা গেঞ্জি খুলে পৈতেটা কোমরে জড়িয়ে জলে নেমে গেলেন। ডাইভিং বোর্ড থেকে ঝাঁপিয়ে নামলেন না, পার থেকে নেমে গেলেন। ছেলেরা জিজ্ঞেস করাতে বললেন, দাঁড়া, জলটা একটু দেখিয়ে নি, আমার কেমন যেন একটু খটকা লাগছে। ছেলেরা দেখলো তিনি সাঁতরে খানিক দূরে চলে গেলেন। তারপর ডাইভ বোর্ড থেকে নদীর যে জায়গায় ঝাঁপিয়ে পড়ে সেখানে গিয়ে ডুব মারলেন। গভীর জল। অনেকক্ষণ পরে তিনি উপরে ভেসে উঠলেন। দেখা গেল জলের উপরে উঠে এসে তিনি সাঁতরে ফিরে এলেন না, আবার বড় নিঃশ্বাস নিয়ে ডুব মারলেন। ইতিমধ্যে অনেক লোক নদীর ধারে জড়ো হয়ে গেছে, কারণে খবরের কথা মুহূর্তে ছড়িয়ে পড়েছে। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ড্রিল মাস্টার অনেকক্ষণ ধরে জলের তলায় কি যেন খুঁজে বেড়াচ্ছেন। কেউ কেউ জলে নেমে পড়ল, কিন্তু তাদের এগিয়ে যাবার আগেই ড্রিল মাস্টার আবার জলের উপরে এসে উঠলেন। ক্লান্ত বিবর্ণ মুখে কয়েকটা স্ট্রোক সাঁতার কেটে চলে এলেন। পাড়ে উঠে এসেই বললেন, অনিমেষ মরবার হাত থেকে বেঁচে গিয়েছে। শিগগির মাঝিদের খবর দাও, সাঁতার ডাইভিং সব বন্ধ থাক। সেই গভীর জল তোলপাড় করে কয়েক ঘন্টা বাদে মাঝিরা বহু কষ্টে দড়ি দিয়ে বেঁধে তুলল একটা বিশাল তেঁতুল গাছের গুড়ি। তার খাড়া খাড়া শিকড়গুলি প্রাচীন দিনে লুপ্ত হয়ে যাওয়া বিরাট জন্তুদের গায়ের কাটার মতো ভয়ঙ্কর।
বর্ষার জলের টানে কোথা থেকে ভেসে এসেছে কে জানে। আমি যদি না থেমে তার উপরে ঝাঁপিয়ে পড়তাম তাহলে মাথা বুক চুরমার হয়ে যেত। আমার লাশটা হয়তো 2 দিন পরে ভাসতে ভাসতে নদীর আরেক প্রান্তে গিয়ে ভেঙে যাওয়া পাথরের পাশে আটকে থাকতো। লোকে বলতো জটাধারী ওকে টেনে নিয়েছে। আমার যখন জ্ঞান হলো তখন আমি নিজের বাড়ির বিছানায় শুয়ে, ডাক্তারবাবু, ড্রিল মাস্টার মশাই আর কিছু ছেলে আমার আশেপাশে রয়েছে। ওষুধ মেশানো গরম দুধ খেতে খেতে সব শুনলাম। তারপর সুস্থ হয়ে উঠে বসলে বাবা জিজ্ঞেস করলেন, খোকা, তুমি বুঝলে কি করে যে জলের তলায় এরকম একটা ভয়ঙ্কর জিনিস রয়েছে? না না, আমি তো তা বুঝতে পারিনি। তবে অমন করে পিছিয়ে এলে কেন? আমি বলতে যাচ্ছিলাম কিভাবে কেমন করে আমি লাফ দিতে গিয়েও পিছিয়ে এলাম, কিন্তু বলতে গিয়েও আমার গলা ধরে গেল, কথাও কেমন আটকে গেল, চোখ আমার জলে ভেসে গেল। আমি চোখ বন্ধ করে কয়েক ঘন্টা আগের দৃশ্যকে ফিরিয়ে এনে দেখতে লাগলাম। জলে ঝাঁপ দেওয়ার আগে যে আমাকে হাসি মুখে 2 হাত ধরে ঠেলে দিল তাকে যে আমি চিনি। তার ওই টুকটুকে রং, মাথার কালো চুলের নিচে কপালে বড় করে দেওয়া লাল সিঁদুরের টিপ তো আমার মন থেকে মুছে যায়নি। কতদিন রান্নাঘরে দুষ্টুমি করলে পরে আমাকে হাসি মুখে অমনি করেই ঠেলে দিয়েছে মামিমা। সবাই যখন একে একে ঘর ছেড়ে চলে গেল তখন আমি আস্তে আস্তে মাথাটা তুলে মাকে জিজ্ঞেস করলাম, মা, মামিমা কি বেঁচে নেই? মা যেন একটু চমকে উঠে হাত বাড়িয়ে আমার মাথাটা বালিশের উপর ধীরে ধীরে নামিয়ে দিলেন। তারপর একটু চুপ করে নিঃশ্বাস ফেলে বললেন, 5 দিন হলো মারা গেছেন, কিন্তু তুই কি করে জানলি? আমরা তো সবে আজ সকালে চিঠি পেলাম।